ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল রেসপন্সিভ ডিজাইন বেসিক। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্লুইড লেআউটকে রেসপন্সিভ করা হয়। আমরা জানি যে ফ্লুইড লেআউট হচ্ছে যে পার্সেন্টেজের ব্যবহার করা হয় বেশি এবং ফ্লুইডলি যাতে সেই বক্স বা কন্টেন্টগুলো মুভ করতে পারে, এর জন্য আমরা ফ্লুইড লেআউট ইউজ করি। আর আজকে মজিলা ফায়ারফক্সের খুবই গ্রেট এবং যারা নাকি রেসপন্সিভ ডিজাইনার আছে তাদের জন্য একটি টুলস আপনাদের সাথে শেয়ার করব। সেই টুলসটি হচ্ছে, দেখুন, রেসপন্সিভ ভিউয়ার বা রেসপন্সিভ ডিজাইন ভিউ। এটা আপনারা মজিলা ফায়ারফক্সে বাই ডিফল্ট পাবেন। যদি আপনারা টুলসে যাওয়ার পর ওয়েব ডেভেলপার এবং রেসপন্সিভ ডিজাইন ভিউতে ক্লিক করেন তাহলে সেই টুলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা যে কারেন্টলি যে পেজে কাজ করেন সেই পেজটা বিভিন্ন ডিভাইস থেকে কীরকম ভিউতে দেখতে পাবেন সেটা আপনারা এখান থেকে গেস করতে পারবেন। এখন আমি যে পেজটা তৈরি করেছি সেই পেজটা বিভিন্ন ডিভাইস থেকে কীরকম দেখায় সেটা দেখাচ্ছি। প্রথমে আমি মোবাইল ডিভাইসকে টার্গেট করলাম। টার্গেট করার পরে দেখুন আমি যে পেজটা তৈরি করেছি সেই পেজটা এরকম দেখাবে। এখন আমি এই পেজটাকে যদি ট্যাবলেট থেকে ভিউ করতে চাই তাহলে কীরকম সে দেখায় সেটা একটু দেখে নেই। দেখুন, ট্যাবলেট থেকে ভিউ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা এরকম দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে আর একটু সাইজ ছোটো করি তাহলে দেখুন সাথে সাথে আমাদের যে সাব কন্টেন্ট আছে সেই সাব কন্টেন্ট কিন্তু 4টা থেকে 2টাই কনভার্ট হয়ে গিয়েছে। এরপরে দেখুন আমি যদি আমাদের বড় যে নোটবুক পিসি বা ডেস্কটপ পিসি আছে সেখান থেকে যদি আমি আমার ওই পেজটাকে ব্রাউজ করি তাহলে কীরকম দেখাবে সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সেটা এরকম 4টা কন্টেন্টে ভাগ হয়ে যাবে। এখন এই টুলটার সাহায্যে আমরা খুব সহজেই বিভিন্ন ডিভাইস থেকে কিন্তু আমাদের ওই পেজটাকে কীরকম দেখাবে সেটা কিন্তু আমরা এখান থেকেই যে ধারণা করতে পারি এবং ডিজাইনটা করে ফেলতে পারি। আর এটা খুবই গ্রেট একটা টুল মোজিলা ফায়ারফক্সের। এর জন্য রেসপন্সিভ ডিজাইনাররা ম্যাক্সিমাম এই টুলটা ইউজ করে তাদের ওই পেজকে রেসপন্সিভ করার জন্য। এখন আমি আমার এই যে ফ্লুইড লেআউটটা তৈরি করলাম সেই ফ্লুইড লেআউটটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে আমি চলে যাই। দেখুন, সোর্স কোডে আমি যে কাজটা করেছি, একটা মেটার কিওয়ার্ড নিয়েছি। সেই মেটা ট্যাগটার ভিতরে আমি যে নেমটা আছে ভিউপোর্ট সেটা ডিক্লেয়ার করে দিলাম এবং কন্টেন্টের ভিতরে অবশ্যই ডিভাইস উইডটা দিতে হবে এবং তার যে স্কেলটা আছে ইনিশিয়াল স্কেল 1 দিতে হবে। এখন আমার প্রথম কাজ হচ্ছে মার্কআপ তৈরি করা। মার্কআপ তৈরি করার জন্য আমি যে কাজটা করেছি, একটা মেন কন্টেন্ট ডিভ নিয়েছি এবং সেটা অবশ্যই আইডি। এই আইডির ভিতরে কিছু সাব ক্লাস নিয়েছি। সেই সাব ক্লাসটা হচ্ছে, দেখুন, কন্টেন্ট। এটা হচ্ছে আমাদের সেই সাব কন্টেন্ট 1, সাব কন্টেন্ট 2, সাব কন্টেন্ট 3, সাব কন্টেন্ট 4। একটু আগে যে আমরা রেড, গ্রিন, ইয়েলো এবং পার্পল কালারের যে 4টা ডিপ দেখতে পাচ্ছিলাম বা 4টা কন্টেন্ট দেখতে পাচ্ছিলাম, এটাই কিন্তু সেই কন্টেন্টের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন দেখুন এখানে ক্লাস নেওয়া হয়েছে এবং ক্লাসের ভিতরে একটা কমন যে ক্লাস সেটা হচ্ছে কন্টেন্ট। আর যেহেতু 4টা ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যাকগ্রাউন্ড, সেই আলাদা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি BG1 BG2, জাস্ট এই BG1 BG2 ক্লাসটা যে কাজটা করে এই 4টা কালারকে সে ডিফাইন করে। সাপোজ 4টা কালার হচ্ছে রেড, গ্রিন, ইয়েলো এবং পার্পল। এটা তো গেল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর সবার শেষে আমরা এই যেহেতু এই প্রপার্টিগুলোর ভিতরে CSS আছে সেহেতু রিসেট করার জন্য আমরা ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করব। সেহেতু আমরা এইখানটায় আরেকটা এক্সট্রা ডিপ নিয়েছি এবং সেটার ক্লাস হচ্ছে ক্লিয়ার। আর যারা ক্লিয়ারের কাজ জানেন না তারা আমার 29 দিনের ওয়েব ডিজাইন শেখার টিউটোরিয়ালটা দেখবেন। সেখানে অনেক রিসোর্স বা অনেক টিউটোরিয়াল আছে, আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমরা যে মেন আইডিটা নিলাম, মেন কন্টেন্ট, সেই কন্টেন্টের জন্য কিছু CSS প্রপার্টি লিখব। সেই প্রপার্টিগুলো কি কি একটু দেখে নেই। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন কন্টেন্টের জন্য যেহেতু আমাদের এটার একটা নির্দিষ্ট উইথ লাগবে,
সেই উইডটা হচ্ছে 960 পিক্সেল। আমি সেই উইডটাকে 960 পিক্সেল বলে দিলাম। এরপর আমি ম্যাক্সিমাম উইথ মানে সর্বোচ্চ সে কত নিতে পারবে সেটা বলে দিলাম 100%। এবং একটা মার্জিন নেওয়া হয়েছে টপ এবং বটম থেকে 10 পিক্সেল, আর লেফট এবং রাইট থেকে অটো। সেই সাথে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে ব্ল্যাক কালার। এখন কথা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম উইডটা কেন ব্যবহার করব। দেখুন, ম্যাক্সিমাম উইডটা যদি আমরা না ব্যবহার করি তাহলে দেখায় কি প্রবলেমটা হয়। আমরা এই প্রবলেমটা দেখাচ্ছি ইনস্পেক্ট মোডে। ইনস্পেক্ট মোডে যাওয়ার পরে আমি যে কাজটা করব, দেখুন ম্যাক্সিমাম উইডটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম বা আনসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পরে এখন যদি আমি আমার এই ব্রাউজারটাকে ছোট করি, সাপোজ দেখুন এই ব্রাউজারটা ছোট বা বড় করার পরে আমরা যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে আমাদেরকে অন্যান্য যে ডিপ আছে সেই ডিপগুলোর জন্য আমাদেরকে কিন্তু স্ক্রল করতে হচ্ছে। দেখুন সেই ডিপগুলো, এই ডিপগুলো পাওয়ার জন্য আমাকে কিন্তু স্ক্রল করতে হচ্ছে। এটা কিন্তু একটা প্রবলেম, কারণ রেসপন্সিভ ডিজাইন বা ফ্লুইড লেআউটে কিন্তু আপনাদেরকে স্ক্রল করার সুযোগটা থাকবে না, কারণ একজন ইউজার যদি স্ক্রল করে পেজটা দেখতে চায় তাহলে কিন্তু অনেক বোরিং এবং সেই ডিজাইনের কোনো সৌন্দর্য থাকে না। সো এখন আমি যে কাজটা করব সেই ম্যাক্সিমাম উইডটা ইউজ করে দেখব যে প্রবলেমটা ফিক্সড হয় কিনা। দেখুন এই ডিসিলেক্টটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি যাই তাহলে দেখুন যে এখন কিন্তু আর স্ক্রল করার অপশনটা নাই এবং সে কিন্তু খুব সুন্দরভাবে রেন্ডারিং করতেছে এবং আমরা কিন্তু খুব নাইসলি প্রেজেন্টেশন পাচ্ছি। দেখুন এরপরে আমি এই যে 4টা কন্টেন্ট নিলাম সেই কন্টেন্টের ক্যালকুলেশনটা আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখুন আমরা যে কাজটা করেছি, কন্টেন্ট নিয়েছি, সেই কন্টেন্টের উইথ নিয়েছি 2.91%। এইটা কিভাবে পেলাম সেটা হচ্ছে কথা। যেহেতু আমরা পিক্সেলে নিয়েছিলাম 960 পিক্সেল, সেই 916 পিক্সেলকে কিভাবে কনভার্ট করে 22.91%-এ নিয়ে আসলাম সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমাদের প্রিভিয়াস ভিডিও, যে কিভাবে পিক্সেলকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়। সেই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই ক্যালকুলেশনটা আশা করি আপনারা বুঝতে পারবেন। আশা করব সেই ভিডিওটা দেখে আসবেন। তারপরে দেখুন আমি যে কাজটা করেছি, ফ্লোট লেফট নিয়েছি এবং মার্জিন 2 পাশ থেকে 0.52%, প্যাডিং 2 পাশ থেকে 0.52% এবং ম্যাক্সিমাম উইথ 100% নিয়েছি। এখন দেখুন যে কাজটা করা হয়েছে, আমি যে 4টা কালার নিয়েছিলাম সেই কালারটা BG1, BG2, BG3 এবং BG4, সেই 4টা কালার এখানে ডিক্লেয়ার করা হয়েছে। ফার্স্টের কালারটা রেড, পরেরটা গ্রিন, তারপরটা ইয়েলো, তারপরটা পার্পেল এবং সবার শেষে যে সিএসএস নিয়েছিলাম সেই সিএসএস ক্লিয়ার বোথ, এটা ইউজ করা হয়েছে। তো এটা তো গেল আমাদের বাই ডিফল্ট সিএসএস প্রপার্টিগুলো এটা। এখন কথা হচ্ছে যে আমি যে বিভিন্ন স্ক্রিন সাইজ পাচ্ছি সেই স্ক্রিন সাইজগুলোতে কিভাবে এটাকে স্টাইল করব সেটা এখন আমি দেখাবো। দেখুন ফার্স্টে আমি যে কাজটা করেছি, টার্গেট করেছি মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 480 পিক্সেল। দ্যাট মিনস আমি স্মল যে মোবাইল ডিভাইস আছে সেই মোবাইল ডিভাইসটাকে টার্গেট করলাম। টার্গেট করার পরে এখন সেটার কন্টেন্টটা কীরকম চেঞ্জ হয়, কন্টেন্টটাকে আমি বলে দিচ্ছি যে ফ্লোট, নান এবং উইথ হচ্ছে অটো। আমি যদি ব্রাউজারে যাওয়ার পরে আবার যদি রেসপন্সিভ ভিউতে যাওয়ার পরে এখন যদি আমি স্মল ডিভাইসের জন্য এটাকে রেন্ডারিং করাই, দেখুন আমাদের ফুল ডিভাইসে ছিল কিন্তু 1 2 3 4টা কন্টেন্ট পাশাপাশি, কিন্তু আমি যখনই মোবাইলের জন্য এটাকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু সিঙ্গেল কন্টেন্ট বা কন্টেনার কিন্তু পাচ্ছে। সে কিন্তু 4টাকে একবারে পায় না, 1 2 3 4। এই কাজটা কিভাবে করা হয়েছে, এই কাজটা জাস্ট কিছুই না, এখানে ফ্লোট যে ছিল সেই ফ্লোটটাকে নান এবং উইথটাকে অটো করে দেওয়া হয়েছে। এরপরে আমি যে আমাদের ট্যাবের ডিভাইস আছে, সাপোজ স্মল মোবাইল ফোন থেকে একটু উপরের যে রেজুলেশনের মোবাইলগুলো আছে বা ডিভাইসগুলো আছে, সাপোজ স্মার্টফোন,
সেই স্মার্টফোনটাকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করার পরে কিছু সেই কন্টেন্টটাকে কিভাবে স্টাইল করা হয়েছে সেটা দেখুন। কন্টেন্টটাকে আমি ফ্লোট, লেফট এবং আমি যেহেতু দুটো চাচ্ছি, আমাদের আমাদের কিন্তু দেখুন এটা হচ্ছে ট্যাবলেটের জন্য। জাস্ট ট্যাবলেট থেকে আর একটু যদি রেজুলেশন কমিয়ে দেই, তাহলে দেখুন এটা কিন্তু 4টা থেকে 2টা ডিবে কিন্তু সে ভাগ হয়ে গেল। এই 2টা ভাগ হওয়ার জন্য আমি যে কাজটা করেছি, আমাদের যে 100% উইথটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 50% আসে। আর যেহেতু আপনার দুই পাশ থেকে কিছু মার্জিন আছে, সেই মার্জিনটাকে 2%, 2%, 4% এখান থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পর আমাদের আসতেছে উইথটা 46%। জাস্ট আমি এখন এই 46%টাকে যদি নেওয়ার পরে আমি ওই ডিভাইসকে দেখি আমাদের এই পেজটা কেমন দেখায়, তাহলে কিন্তু এরকম দেখাবে। আবার দেখুন আমাদের যে ডেস্কটপ পিসি আছে সেই পিসি থেকে আমাদের এই ওয়েব পেজটাকে এরকম দেখাবে। তারপরে যদি আমি নোটবুক বা ডেস্কটপ পিসি চাই ছোটো আকারের, সেটা থেকে এরকম দেখাবে। এছাড়া আমি যদি ট্যাবলেট থেকে দেখতে চাই তাহলে ট্যাবলেট থেকে এরকম দেখাবে। এবং ট্যাবলেট থেকে যদি একটু ছোট, সাপোজ 600 যে ট্যাবলেটগুলো আছে সেগুলো থেকে কীরকম দেখাবে একটু দেখে নেই। এরপর সবার শেষে আমি যদি মোবাইল ব্রাউজ বা মোবাইল ফোন থেকে ব্রাউজ করি তাহলে দেখুন আমাদের ওই পেজটাকে এইরকম দেখাবে। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং আমাদের কোড অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের প্রবলেম শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।